সারদার বাড়ি থেকে একটু দূরে একটি গাছের তলায় তেজ নামের একটি ছেলে হুইসেল নিয়ে দাঁড়িয়েছিল। তেজ সারদার বাড়ির দিকে মুখ করে দাঁড়িয়েছিল। সে সারদার বাড়িটিকে দেখছিল। সারদা যেই বাড়ির থেকে বাইরে বেরিয়ে গেটে তালা লাগায়, তেজ দেরি না করে হুইসেল বাজাতে লাগে আর সঙ্গে সঙ্গে সেখান থেকে ছুটে পালাতে লাগে। আশেপাশে যারাই ছিল তারা নিজেদের দরজা জানলা সব বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে তেজও নিজের বাড়ি পর্যন্ত পৌঁছে হুইসেল বাজানো বন্ধ করে সেও দরজা লাগিয়ে দেয়। সারদা যখন সেই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, সে আশেপাশের বাড়িগুলোকে দেখে সব বাড়িরই দরজা জানলা সব বন্ধ। আরে কি ব্যাপার বলো তো, 2-3 দিন ধরে বাড়ি থেকে বেরুচ্ছি, সে একটা হুইসেলের আওয়াজ শুনছি, তারপর দেখছি আশেপাশের সব দরজা জানলা বন্ধ। মনে হচ্ছে এসব কিছু জেনে শুনে করা হচ্ছে, খবর নিতে হবে। এসব কথা ভেবে সে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ করে কমলাকে সে তালা লাগাতে দেখে। আরে কমলা, তুমি দরজায় এভাবে তালা কেন লাগাচ্ছ? যাতে তুমি না আসতে পারো সারদা কাকি। তুমি তালা লাগাচ্ছ যাতে আমি না আসতে পারি, কিন্তু কেন? সারদা কাকি, তুমি ভীষণ কথা বলো, যখন দেখি শুধু বক বক করতে থাকো। কথা বলা তো ভালো কথা না? যখন প্রয়োজন হয় যদি কথা বলো তাহলে ঠিক আছে, কিন্তু তুমি তো সবসময় কথা বলো, বক বক। এটাও দেখো না কোথায় আছি, কি করছি, এসব নিয়ে তো তুমি বিন্দুমাত্র চিন্তাও করো না। কথা বলাটা কি ভুল? প্রয়োজন মতন কথা বলাটাই ভালো, বেশিটাই ক্ষতিকারক। তুমি আমাদের সবার সাথে কথা বলতে রাজি, কিন্তু তুমি নিজের বৌমার সাথেই কথা বলো না। আমরা তোমাকে কত বুঝিয়েছি, তাও তুমি বলো না। আরে কমলা, আমার বাড়িতে কেউ এভাবে কথা বলে না, সব সময় শুধু সমস্যারই কথা হতে থাকে। কেউ এতটুকু হাসি ঠাট্টাও বোঝে না, শুধু কান্না আর কাটি। কারো মুখে একটু হাসি আছে? তা তো আমি জানি না, কিন্তু আজকে আমার অনেক কাজ আছে কাকি। একথা বলে কমলা বাড়ির ভেতরে চলে যায়। তারপর সারদা সেখান থেকে পার্বতীর বাড়ির দিকে যেতে লাগে। মাঝ রাস্তায় তার শগুনের সাথে দেখা হয়। পার্বতী দিদির বাড়িতে যাচ্ছেন নাকি? ঘরে একা ছিলাম, সময় আর কাটছিল না, তাই ভাবলাম কি পার্বতীর বাড়িতে চলে যাই। সারদা কথা বলছিলই মধ্যেখানে ঢুকে শগুন বলতে লাগে, সময় কাটাবার জন্য তুমি এবার আজে বাজে কথা বলবে, তাই না? শগুনের কথা শুনে সারদা অবাক হয়ে দেখতে লাগে। দেখো বৌদি, আমি তোমার থেকে বেশি বড়ও নই আর অনুভবও বেশি নেই। যতদিন হাত পা চলতে থাকে ততদিন কাজ করতে হয়। যখন আমরা অসুস্থ হব তবেই তো তারা আমাদের সেবা শুশ্রূষা করবে। তুমি একদম ঠিক কথা বলেছ শগুন, কিন্তু এইসব কথা আমায় কেন বলছো? সত্যি করে বলছি, ওই আমাদের গ্রামে সাবিত্রী দিদি আছে না, সে 80 বছরের ওপরে, তাকে লোকেরা ম্যাডাম বলে সম্মান দেয়। বলো তো, এই বয়সেও সে সব নিজের কাজকর্ম করে, চাষের জমিতে চাষ করে, গরু বাছুরদের ঘাস খাওয়ায়, তাদের থেকে দুধও বের করে। তবে তোমার বয়স কত? আমার 60 বছর বয়স শগুন। একবারটির জন্য ভাইবো বৌদি, এত দেরি করে তুমি পার্বতীর বাড়িতে যাবে, বাকি মহিলারা তোমাকে নিয়ে কি কি বলবে। একথা বলে শগুন সেখান থেকে চলে যায়। সারদার মাথা ব্যথা হতে লাগে, সে কিছুই বুঝে উঠতে পারে না। তারপর সে মনে মনে ভাবে, এই শগুনটা এলোই বা কেন, আর এর সাথে দেখা হলোই বা কেন? 5 মিনিটের মধ্যে আমার মাথাটা ব্যথা করে চলে গেল। এবার জানি না বাবা, এটা কি করে ঠিক হবে। একথা ভেবে সারদা পার্বতীর বাড়ির দিকে যায়। তার দেওয়ালে কান লাগিয়ে পার্বতী আর শগুনের কথা শুনতে লাগে। কি পার্বতী গো, সারদা এখনো আসেনি? এখনো তো আসেনি, না এলেই ভালো হয়। নিজে তো কোনো কাজকর্ম করে না ঘরে, আর অন্যরা যখন কাজ করে তার বাড়িতে গিয়ে আজে বাজে যত কথা বলে। নিজের পরিবারে কি সমস্যা হচ্ছে সেগুলো দেখলে তবে তো সে বুঝবে। এসব কথাবার্তা সারদা শুনে ফেলে। আর যেভাবেই হোক না কেন পরিবারের সাথে কথা বলবো। এ কথা ভেবে সে নিজের বাড়ি ফিরে যায়। ওদিকে বাড়ির বাইরে সারদার স্বামী প্রসাদ একটি খাটিয়া বিছিয়ে তার উপরে দুঃখিত হয়ে বসেছিলেন। হ্যাঁ গো, কি হয়েছে তোমার? দুঃখিত হয়ে বসে আছো যে? এ কথা তুমি জিজ্ঞাসা করছো? হ্যাঁ, আমি করছি। এতদিন ধরে তুমি, ছেলে, বৌমা সবাই কাজ করতে, আর আমি অনায়াসে টাকা পেয়ে যেতাম। এবার আমি জানতে পেরেছি যে তোমরা সুদর্শনের কাছে কত ঋণ ধার করেছো। হ্যাঁ সারদা,
তুমি জানো না তোমার হার্ট অপারেশন কি করে হয়েছে? তুমি ভাবতে যে আমরা 3 জন কাজ করি, কিন্তু সারা অপারেশনে গোটা 5 লক্ষ টাকা খরচা হয়েছে গো। সত্যি বুঝি? তুমি জানো না সারদা, বৌমা গ্লাস জার ধুতে যায়, সেই জার ধুতে গিয়ে তার কতই না হাত কাটে। ছেলে পাইপের দোকানে যায়, আর আমি আমি আর কি বলবো। বলতে বলতে প্রসাদ কেঁদে ফেলে। তা দেখে সারদা ভীষণভাবে দুঃখ পায়। আর তুমি তুমি তাহলে কি কাজ করো গো? ঠিক সেই সময় রমেশ আর অনামিকা সেখানে আসে। প্রসাদের চোখে জল দেখে তারা খুব ঘাবড়ে যায়। বাবা রমেশ, তোর বাবা কি কাজ করে রে? বাবা পুতুলের জামা কাপড় পরে দোকানের সামনে দাঁড়ায়, তার সাথে এসে সবাই খেলা করে মা। और उन कपड़ों में तो माँ कभी कभी वो सांस भी नहीं ले पाते हैं। এ কথা শুনে সারদার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এতদিন ধরে এসব কাণ্ড হচ্ছিল আর আমি অন্য কিছুই ভাবছিলাম। আজ থেকে আমিও কঠিন পরিশ্রম করব, আমার দ্বারা যত হবে ততখানি। এ কথা শুনে সকলেই ভীষণ আনন্দিত হয়। সারদা, এর আগে যা কিছু তুমি করেছো, কিছু তোমার কি মনে আছে? কেন থাকবে না, আমার সব মনে আছে। সেগুলো কি একটু বলুন না। বলে কি হবে বৌমা, কালকে আমি সব করে দেখাবো। সে তুমি পরে করে দেখিও সারদা, আগে তুমি মুখে তো বলো। বলো মা, সেটা কি? কালকে সে দেখাবো, এখন ঘুমিয়ে পড়োগে। এ কথা বলাতে সকলে ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সারদা একটি ঠেলা পরিষ্কার করছিল, যার উপরে লেখা ছিল সারদা কারি পয়েন্ট। শুনছো বৌমা, বাবা রমেশ, একটু বেরিয়ে এসো। তিনজনেই বেরিয়ে আসে। দেখে সারদা একটি ঠেলা গাড়িকে পরিষ্কার করছে। দেখো, 3 জনে ভালো করে 6টা চোখ দিয়ে দেখো। আগে যেরকম আমি কারি পয়েন্ট চালাতাম, সেরকমই আমি আবার কারি পয়েন্ট চালাবো, নিশ্চয়ই চালাবো। সারদার এ কথা শুনে সকলেই ভীষণ আনন্দিত হয়। সবাই নিজে নিজের কাজে যাও, আমি নিজের কাজ করে নেব। এবার আমি নিজে গিয়ে মাছ, মাংস, ডিম সব নিয়ে আসবো, আর সেগুলোকে নিজেই রান্না করব। বৌমা তোমার সঙ্গে থাকবে সারদা? হ্যাঁ মা, আমি আপনার সাথে থেকে আপনাকে সাহায্য করব। আচ্ছা বেশ, বৌমা আমার সঙ্গে থাকো, আর তোমরা দুজনে কাজে যাও। এভাবে বলাতে প্রসাদ আর রমেশ কাজে চলে যায়। সারদা আর অনামিকা দুজনেই বাজার যায় তরি তরকারি আনার জন্য। তারপর সেখান থেকে একটি যাদবের পুরনো চিকেন শপ ছিল, সেখানে যায়। সারদা দিদি, অনেকদিন পরে এলেন, আবার থেকে কারি পয়েন্ট শুরু করছেন নাকি? হ্যাঁ যাদব, তুমি কি করে বুঝতে পারলে? সেই দিদি, আমাদের অনেক পুরনো সম্পর্ক, তাই না? চিকেন, মাটন যা চাই আপনি বলে দিন, কাটিয়ে আপনার বাড়ি পৌঁছে দেব। ঠিক আছে যাদব, ভালো করে কাটিয়ে তুমি বাড়ি পৌঁছে দিও, আমরা এখন বাড়ি যাচ্ছি। এ কথা বলে সারদা আর অনামিকা বাড়ি ফিরে যায়। বাগানের পেছন দিকে একটা কাঠের উনুন বানানো ছিল। সারদা সেখানে গিয়ে ডাল বানায়, অনামিকা তরি তরকারি কাটে। যাদব মুরগি মাংস কেটে বাড়ি পৌঁছে দেয়। সারদা তা দিয়ে খুব ভালো করে তরি তরকারি বানায়, তারপর সেগুলোকে নিজের ঠেলায় রাখে। আগে যেখানে সে ঠেলা লাগাতো, সেখানেই আবার গিয়ে সে ঠেলা লাগাতে শুরু করে। আশেপাশের লোকেরা যখন দেখে সারদার কারি পয়েন্ট আবার থেকে শুরু হয়ে গেছে, সবাই হাল্লা মাচাতে লাগে, অনেকেই বাজিও ফাটায়। আমি একটু অসুস্থ ছিলাম বলে এই কারি পয়েন্টের দোকানটা কিছুদিন বন্ধ রেখেছিলাম। তোমরা কেমন আছো? তোমাদের স্নেহ ভালোবাসার এখন খুব প্রয়োজন। হট্টগোল না করে তোমরা এবার একটা লাইনে লাগো, আর যার যেটা চাই এখান থেকে নিয়ে যাও। এভাবে সারদা বলে। সারদার কারি পয়েন্ট আবার থেকে শুরু হওয়ার কারণে সকলেই খুব আনন্দিত হয়। যার যেটা ইচ্ছে মতো এসে সারদার কাছে নিয়ে যেতে লাগে। সারদার কারি পয়েন্টের ঠেলা আবার থেকে লাগতে দেখে সকলেই খুব উচ্ছ্বাসিত হয়, কারণ সেই পুরো এলাকাতে সারদার মতন সুস্বাদু তরি তরকারি কেউ বানাতে পারত না। সেই কারণেই সারদার কারি পয়েন্ট খুব ফেমাস ছিল। প্রত্যেক দিন সারদার কারি পয়েন্টের সামনে ভীষণ লাইন লাগত। সকলেই সেখানে আসতো আর সারদাকে টাকা দিয়ে কারি নিয়ে যেত। কিন্তু অসুস্থতার কারণে সারদা কিছুদিনের জন্য নিজের কারি পয়েন্টটি বন্ধ রেখেছিল। সেই কারণেই পুরো পরিবারকে অনেক কষ্ট সহ্য করতে হয়। তারা সকলে মিলে কঠিন পরিশ্রম করা সত্ত্বেও তাদের সংসার সচ্ছলভাবে চলত না। আবার থেকে সারদার কারি পয়েন্ট খোলাতে সারদার বিজনেস খুব ভালো চলতে লাগে আর সকলে আনন্দে জীবন কাটাতে লাগে।
একটি পিৎজা ডেলিভারির স্কুটার নিয়ে বৌমা অনামিকা খুব দ্রুত গতিতে যাচ্ছিল। আসছি ম্যাডাম, 10 মিনিটের মধ্যে অ্যাপার্টমেন্টের কাছে থাকবো আমি। আপনি টাকা নিয়ে নিচে চলে আসবেন, কেমন? একথা বলে সে রকেটের স্পিডে স্কুটি চালিয়ে এগিয়ে যেতে লাগে। ততক্ষণে শাশুড়িমা শারদা রেডি হয়ে হাতে হ্যান্ডব্যাগ নিয়ে হলে আসে। সেখানে হলে বসে খবরের কাগজ পড়ছিলেন প্রসাদ। শারদাকে দেখে, এগো শ্রীমতী, তৈরি হয়ে কোথায় যাচ্ছ? সিনেমা দেখতে যাচ্ছি, তুমিও যাবে নাকি? ভালোই আর কি ছিল শারদা, কিন্তু তুমি সেখানে যাচ্ছ না। বলো কোথায় যাচ্ছ? আমি বৌমার অফিসের দিকেই যাচ্ছি। কেন বৌমার অফিসে? সেখানে আবার কি হলো? কেউ তাকে জ্বালাতন করছে, কষ্ট দিচ্ছে নাকি? তেমন কিছুই নয়, শুধু আমার একটু মনে মনে অনুমান হচ্ছে। একথা শুনে প্রসাদ ভীষণভাবে রেগে যায় আর রেগেমেগে সে বলে, শারদা, বৌমা অনামিকা আমাদের মেয়ের মতন, আর তুমি তার উপরে সন্দেহ করছো? তুমি আদেও জানো কি বলছো? যদি ছেলে রমেশ এ কথা জানতে পারে, তাহলে জানো তাদের দুজনের মধ্যে কত ঝগড়া হবে। আমার মনে হয়েছিল, তাই আমি কাউকে কিছু বলিনি, একলাই যাচ্ছিলাম। আরেকটা কথা, হ্যাঁ, আমার বৌমার ক্যারেক্টারের ওপরে কোনো সন্দেহই নয়, মাইনের ওপরে। মাইনের ওপরে? কি কথা বলছো? সে মাইনে এনে তো পুরোটাই সামনে রেখে দেয়, তারপর আবার সন্দেহ করার কি মানে হয়? তার মানে আমি অফিসে গিয়ে সব খবর নিয়ে আসি, তারপরে সে বলবো। জানি না সেখানে বৌমার ম্যানেজার আছে কিনা, আমার গেলে সেখানে তার থাকা উচিত। তা নয় শারদা, অফিসে বৌমাও থাকবে, সে কিছু জিজ্ঞাসা করলে? আমি সবকিছু ভাবে সামলে নেব, তুমি বেশি চিন্তা করো না, আর বাইরে কোথাও যেও না যতক্ষণ না আমি বাড়ি ফিরে আসি। এই বলে শারদা নিজের বাড়ি থেকে বেরিয়ে পড়ে। ওদিকে অনামিকা ডেলিভারি দিতে গিয়ে একটি অ্যাপার্টমেন্টের নিচে দাঁড়িয়ে থাকে। ঠিক সেই সময় মেঘনা নামের একটি মেয়ে অনামিকার কাছে আসে, অনামিকাকে টাকা দেয় আর পরিবর্তে পিৎজা নিয়ে নেয়। তা দেখে অনামিকা ভীষণ আনন্দিত হয়। ততক্ষণে তার মোবাইল ফোনটা বেজে ওঠে। অনামিকা ভুরুকুচকে দেখতে যায় যে কে ফোন করেছে। সে দেখে তার অফিসের পুরনো বান্ধবী অমৃতা ফোন করেছে। বলো অমৃতা। খুব বেশি আগুন লেগে গেছে। তাহলে আমাকে ফোন না করে তোমার ফায়ার ব্রিগেডে ফোন করা উচিত ছিল। যদি তোর শাশুড়ি অফিসে আসে আর আমি ফায়ার ব্রিগেডে ফোন করি, তাহলে কি খুব ভালো দেখাবে? অমৃতার এভাবে বলাতে অনামিকা খুব ঘাবড়ে যায় আর চিন্তিত হয়ে পড়ে। এটা তুমি কি বলছো? ঠিক কথাই বলছি। আমি অফিসের কাছে একটি চায়ের দোকানে গেছিলাম। যখন সেখানে চা খাচ্ছিলাম, দেখলাম তোমার শাশুড়ি অটো থেকে নিচে নামলেন। তুই ঠিক দেখেছিলি? সেটা আমারই শাশুড়ি মা। কিন্তু আমার শাশুড়ি মা আমার অফিসে কেন আসবেন? তাহলে কি আমি গিয়ে জিজ্ঞাসা করব, আপনি কি অনামিকা শাশুড়ি মা? এটা ভালো লাগবে? আমি হাত জোর করছি, এমনটা করতেও যাস না। সে যাই পরিস্থিতি হোক না কেন, তুই শাশুড়ি মাকে ভেতরে যেতে দিবি না, তাকে বাইরেই দাঁড় করিয়ে রাখবি। আমি এক্ষুনি পৌঁছচ্ছি। আমি চেষ্টা করব, যদি তোর শাশুড়ি মা আমার কথা শোনেন ভালো, আর তা না হলে আমি আর কি বা করতে পারবো, সব উপরওয়ালার ইচ্ছে। এমনটা বলিস না বাবা। যদি তিনি অফিসের ভেতরে চলে যান, তাহলে তিনি জানতে পেরে যাবেন যে আমি অফিসে চাকরি করি না। একটা প্রজেক্টে গড়বড়ি করার ফলে আমাকে প্রজেক্ট থেকে বের করে দেওয়া হয়, চাকরি চলে যায়। হে ভগবান, না না, তুই শুধু এইটুকু চেষ্টা কর যেন কোনোভাবেই আমার শাশুড়ি মা অফিসের ভেতরে না যেতে পারে। একথা বলে অনামিকা নিজের ফোনটা কেটে দেয়। তারপর নিজের স্কুটি নিয়ে খুব দ্রুত গতিতে চালিয়ে সে পুরনো অফিসে যেতে লাগে। ওদিকে অমৃতা চা খাচ্ছিল। সে চা ছেড়ে শারদার কাছে আসে, তাকে দেখে নমস্কার করে। শারদাও খুব স্নেহের সাথে অমৃতাকে দেখে নমস্কার জানায়। হ্যাঁ গো মেয়ে, তুমি আমাকে চেনো নাকি? এসে নমস্কার বললে যে? হ্যাঁ জানি, আপনি আমার বান্ধবী অনামিকা শাশুড়ি মা না? আমার নাম অমৃতা। তাই বুঝি? আমি কিছু কাজের জন্য এই পথে এসেছিলাম, ভাবলাম একবার বৌমার সাথে দেখা করে যাই, তাই চলে এলাম। এবার যখন এসেছেন তাহলে কি বা বলবো, কিন্তু একবার ফোন করে এলে ভালোই হতো। আসল ব্যাপার, অনামিকা অফিস মিটিংয়ে খুব ব্যস্ত আছে। এখন দেখা হওয়া তো খুবই কঠিন, হতে পারে তার 2-3 ঘন্টা লেগে যাবে। আপনি চাইলে এখানে বসে অপেক্ষা করতে পারেন। কি বললে তুমি? আমার বৌমা মিটিংয়ে আছে, আর সেই মিটিং শেষ হতে হতে 2-3 ঘন্টা আরও লেগে যাবে? আমাদের সবার জন্য সে এত পরিশ্রম করছে,
তাহলে ঠিক আছে অমৃতা, বৌমা ব্যস্ত আছে যখন তাকে থাকতে দাও। একথা হচ্ছিলই ততক্ষণে খুব স্পিডে স্কুটি চালিয়ে অনামিকা নিজের অফিসে পৌঁছয়। সে অমৃতাকে দেখে শাশুড়ি মার সাথে কথা বলতে, তারপর তাদের নজর থেকে বেঁচে চুপি চুপি করে তাদের সামনে যায়। মা, আপনি এখানে যে? সে কি বৌমা, তুমি এখানে যে? এ যে বললো তুমি মিটিংয়ে আছে আর তুমি এখানে চলে এলে? সেই তো মা, অফিসে মিটিং চলছেই, ওপর থেকে গ্লাসের বাইরে দেখলাম আপনি এসছেন, তাই স্যারের কাছে পারমিশন নিয়ে আমি এখানে চলে এলাম। আহা বৌমা, এমনটা কেন করলে? যাও, ভেতরে মিটিং চলছে, সেখানে গিয়ে বসো। আচ্ছা মা। অমৃতা, তুইও চল, ভেতরে তো তোরও কাজ আছে, সব কাজগুলো আবার শেষ করতে হবে। হ্যাঁ অনামিকা, কাজই করছিলাম, হঠাৎ করে মাথা ব্যথা হলো তো ভাবলাম চা খেয়ে আসি। এখানে এসে দেখলাম তোর শাশুড়ি মা এসছে, তাই কথা বলতে লাগলাম। অনেক কথা হলো অমৃতা, এবার গিয়ে তুমি কাজ করোগে, আমি বাড়ি যাই। এভাবে বলাতে অমৃতা আর অনামিকা অফিসের ভেতরে চলে যায়। শারদা তাদেরকে যেতে দেখে ভীষণ আনন্দিত হয়। অযথা আমি বৌমার উপরে সন্দেহ করছিলাম, দেখো তো মেয়েটা কত খুশি খুশি কাজ করছিল, এবার আমি বাড়ি যাই। এসব কথা সে ভাবছিলই, হঠাৎ করে শারদার ফোনটি বেজে ওঠে। হ্যালো, কে কথা বলছেন? হ্যালো শারদা কাকি, কোথায় গো? পার্টির জন্য বেরোলে নাকি? হ্যাঁ কবিতা, ভালো কথা মনে করালে, সব গ্রামের বউরা মিলে আজকে আমরা পার্টি করব ভেবেছিলাম তো। কোথায় হচ্ছে সেটা একটু অ্যাড্রেসটা জানিও তো, আমার এখানের কাজ শেষ হয়ে গেছে, আমি এক্ষুনি আসছি। এভাবে জিজ্ঞাসা করাতে তারপর কবিতা অ্যাড্রেসটা বলে। আচ্ছা বেশ কবিতা, আধা ঘন্টার মধ্যে আমি আসছি। একথা বলে শারদা ফোনটা রেখে দেয়। ওদিকে অনামিকা আর অমৃতা দুজনেই গেটের কাছে দাঁড়িয়ে দেয়াল থেকে তাকিয়ে তাকিয়ে দেখে শাশুড়ি মা অটোতে বসে আরাম করে চলে গেছেন। তা দেখে দুজনে একটু নিশ্চিন্ত হয়। অনেক ধন্যবাদ অমৃতা, শাশুড়ি মার ওপরে কিন্তু একটু লক্ষ্য রেখো। তাহলে তো আমাকে অফিসের কাজকর্ম ছেড়ে এই বাইরে বসে তোমার জন্য বাইরের কাজই করতে হয়। কখনো কখনো বন্ধুদের জন্য এরকম একটু আধটু ত্যাগ করতে হয়। একথা বলে অনামিকা স্কুটি নিয়ে সেখান থেকে চলে যায়। ওদিকে শারদা একটি বাড়ির সামনে গিয়ে অটোটিকে থামায়, তারপর টাকা দিয়ে বাড়ির ভেতরে চলে যায়। শারদা, কবিতা, শ্যামলা আর শ্রীদেবী চারটি মহিলা এভাবে ঘরের ভেতরে বসে ভালোভাবে গল্পগুজব করছিল। তারপর কিছুক্ষণ পরে, হ্যাঁ গো কবিতা, খুব খিদে পেয়েছে, কিছু খাবার অর্ডার করো দেখি। কাকি, এখানে পিৎজা খুব ফেমাস, আমি তাহলে অর্ডার করছি, এসে দিয়ে যাবে আধা ঘন্টায়, ততক্ষণ আপনি একটু কোল্ড ড্রিঙ্ক খান। একথা বলে সে ভেতর থেকে গিয়ে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসে। সবাই বসে কোল্ড ড্রিঙ্ক খায়। ওদিকে পিৎজার ডেলিভারি আসা মাত্রই পিৎজা নিয়ে অনামিকা ডেলিভারি করার জন্য বেরিয়ে পড়ে। অনামিকা যখন পিৎজা দিতে পৌঁছয়, শারদা অনামিকার হাত থেকে পিৎজা নেয়ার সময় দেখে তার বৌমার হাত থেকে পিৎজার ডাব্বাটা নিয়ে সে অবাক হয়ে তাকিয়ে থাকে আর খুব আশ্চর্য হয়ে যায়। মা, দয়া করে আপনি এখানে কথা বলবেন না, বিকেলবেলায় বাড়ি ফেরার পরে আমরা কথা বলবো, এখানে দাঁড়িয়ে আপনি আমাকে না চেনার ভান করুন। অনামিকার এভাবে বলাতে শারদা তার সাথে কোনো কথাই বলে না। অনামিকা যে পিৎজাটা এনেছিল সেটা অনামিকার হাত থেকে শারদা নিয়ে নেয়। তারপর টাকা দিয়ে দেওয়াতে অনামিকা সেখান থেকে চলে যায়। তারপর শারদা আর তার বান্ধবীরা একসাথে বসে আনন্দে সবাই পিৎজা খায়। তারপর যখন প্রায় রাত্রি 9টা বাজে, অনামিকা তখন বাড়ি ফেরে। তখনও কেউ ঘুমোয়নি। বৌমা, সত্যি করে বলো, পিৎজা ডেলিভারির জামা কাপড়ে কেন ছিলে তুমি? বলছি মা, এতদিন আমি আপনাদের কাছে এই কথাটা লুকিয়ে রেখেছিলাম, কিন্তু এবার দেখছি আপনাদের কাছে এসব কিছু লুকানো যাবে না। এসব বড় বড় কথা ছেড়ে এবার তুমি সত্যিটা বলো। এভাবে শারদার বলার পরে অনামিকা পুরো ব্যাপারটা খুলে বলে। তারপর প্রায় আধা ঘন্টা পরে, যেহেতু বাড়ির সব দায়িত্ব আমার মাথায়, তাই আমি ভেবেছিলাম এটা ঠিক করে করব। বাবা, আপনার ওপরে বা আমার স্বামীর ওপরে আমি বোঝা হতে চাই না, তাই আমি পিৎজা ডেলিভারির কাজ করি। আচ্ছা বলুন তো বাবা, পিৎজা ডেলিভারি করা কি খুব বড় পাপ? না বৌমা, এতে কোনো রকমের কোনো পাপ নেই। তুমি যা করেছো তোমার শাশুড়ি মার কথা রাখার জন্যে, তুমি এই সব করেছো নিজের দায়িত্ব পুরো করার জন্যে, নিজের আনন্দের জন্য তো তুমি কিছুই করনি। হ্যাঁ বাবা,
হ্যাঁ মা, বলো তো, আমি পিৎজা ডেলিভারির কাজ করি বা অফিসে কাজ করি, সময় সময় তো আমি টাকা পাঠিয়েছি, কখনো একদিনের জন্যও দেরি হয়নি। অনামিকার এভাবে বলাতে শাশুড়ি মা শারদা অনামিকার কথার ওপরে চিন্তা ভাবনা করতে লাগে। অনামিকা মাইনে পাওয়ার সঙ্গে সঙ্গে একদম সঠিক সময়ে শাশুড়ি মাকে সবসময় সে টাকা দিয়ে দিত। অনামিকা যা বলে তার উপরে শারদার পূর্ণ বিশ্বাস হয়। তখন থেকে শারদা অনামিকাকে পিৎজা ডেলিভারি করার জন্য কখনোই বারণ করে না। তখন থেকে শারদার অনামিকার এই পিৎজা ডেলিভারির কাজটিকে মন থেকে স্বীকার করে নেয়। তখন থেকে অনামিকাও খুব আনন্দ সহকারে সে পিৎজা ডেলিভারির কাজ করতে লাগে আর সবার সাথে মিলেমিশে আনন্দে জীবন কাটাতে লাগে।